নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাংবাদিক তাভলিন সিংয়ের নাম ধরেই নিচ্ছে আপনারা অনেকেই জানেন। তাভলিন হয়তো আমার চাইতে সামান্য বয়সে বড় হলেও হতে পারে। একদা আমরা একসঙ্গে কাজ করতাম দিল্লিতে, যখন এমজে আকবর টেলিগ্রাফের সম্পাদক ছিলেন। তখন তাভলিন দিল্লিতে সেই কাগজের প্রতিনিধি ছিলেন। এদেশের যে কজন মহিলা সাংবাদিককে আমি চোখের সামনে দেখেছি এবং যাদের আমি প্রভূত শ্রদ্ধা করি তাদের পেশাদারি দক্ষতার জন্য, সততার জন্য, তাভলিন অবশ্যই তাদের মধ্যে একজন অন্যতম। তাভলিন এখন অনেক দিন হয়ে গেল ইন্ডিয়ান এক্সপ্রেস কাগজে প্রতি রবিবার একটা কলাম লেখেন। একই পাতায় কলাম লেখেন পি চিদম্বরম, মাঝে মাঝে প্রতাপ বানু মেহতা। খুবই চমৎকার। এখনো পর্যন্ত সাংবাদিকতা বলতে আমরা যা বুঝতাম সেই ধারাটা যদি কোথাও বেঁচে থাকে, ইংরেজি ভাষায় অন্তত, তাহলে আমি সেটা বেশ কিছুটা হলেও একমাত্র এই ইন্ডিয়ান এক্সপ্রেসের পাতাতেই খুঁজে পাই। অন্যত্র কি খুঁজে পাই সেটা আলোচনা করে আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। আজকের এই তাভলিনের কলমটি আমার খুব পছন্দ হয়েছে, কেননা তিনি যেভাবে সাংবাদিকতাকে দেখছেন তার সঙ্গে আমার ধ্যান ধারণার এক আশ্চর্য রকম মিল। তাভলিন বলছেন, জার্নালিজমটা কি? জার্নালিজম হচ্ছে ফার্স্ট ড্রাফট অফ হিস্ট্রি, অর্থাৎ ভবিষ্যতের ইতিহাসবিদ যখন কোনো বিষয় নিয়ে গভীর অনুসন্ধান করে একটা কিছু লিখবেন, তখন তার কাছে প্রথম খসড়া হিসেবে যেটা উপস্থাপিত হবে সেটাই হচ্ছে সাংবাদিকতা বা সাংবাদিকের কীর্তি। সেই যে ইতিহাসের প্রথম খসড়া লেখার মহান ব্রত নিয়ে আমরা সাংবাদিকতা শুরু করেছিলাম, সে তো আর অক্ষত নেই। তাভলিন স্বীকার করেছেন যে এত খারাপ অবস্থা ভারতীয় সাংবাদিকদের এর আগে কখনো ছিল না, এবং সেই আলোচনাটা তিনি কিন্তু মোদি মিডিয়া না গদি মিডিয়া না দিদি মিডিয়া এই প্যারাডাইম থেকে দেখেননি। তিনি আমাদের নিজেদের দিকে তাকিয়ে আমরা কি করছি তার একটা বিশ্লেষণ করেছেন নিজের মতো। সুতরাং সেই কারণেই এই লেখাটা আমার অত্যন্ত, কি বলবো, হৃদয়াগ্রাহী মনে হয়েছে। এবং আজ মনে হলো রবিবারের বাজারে এই প্রবাসে বসে এই নিয়েই একটু না হয় চর্চা করা যাক। এখন তাভলিনের বক্তব্যটা কি? তাভলিনের বক্তব্য হচ্ছে যে আমরা সাংবাদিকরা এখন যেটা করছি সেটা হচ্ছে আসল ইস্যুগুলোকে ভুলে গিয়ে শুধু পলিটিক্যাল ট্রিভিয়া, পলিটিক্যাল মার্সলিংিং এবং গালাগালিকে খবর হিসেবে মনে করে সেটা দিয়েই পাতার পর পাতা ভরিয়ে যাচ্ছি। তা নিয়েই আমরা প্রতি রাত্রিরে বিবিধ টেলিভিশন চ্যানেলে টকশো করছি, এবং তার ফলে এর একটা সামান্য বিনোদনের ভ্যালু থাকলেও থাকতে পারে, তদতিরিক্ত কিছু হচ্ছে না। সেই কারণেই তার আক্ষেপ যে আমরা আজকে যা করেছি তা ভবিষ্যতের
ইতিহাসবিদের কাছে কোনো রকম কাজে আসবে না। আমাদের সাংবাদিকতা ইতিহাসের প্রথম দলিল বা খসড়া হওয়া দুরস্থান, প্রথমেই যে কোনো ইতিহাসবিদ সেটাকে আস্থা করে নিক্ষেপ করবেন। এই আক্ষেপ সম্পূর্ণভাবে আমারও। তাভলিনের বিশেষ করে আক্ষেপ যে পলিটিক্যাল জার্নালিজম has deteriorated to a point when most of us so-called political pundits never seem to get beyond writing about political bickering and political speeches. So much attention is paid to these two things that we seem never to get to the issues that really affect ordinary people, like healthcare, education, pollution, and the horrendous conditions in which most Indians are forced to live. এই কথাটা আমার সম্পাদক অভিক সরকার খুব চমৎকারভাবে বলতেন। তিনি বলতেন যে তোমাদের মতো রিপোর্টার থাকার চাইতে আমার কয়েকটা স্টেনোগ্রাফার ভাড়া করলেই তো চলে। তার কারণ তোমরা শুধু পলিটিশিয়ানদের সভায় যাও, তারা কি বলেন সেটা টুকে আনো, আর সেটাকেই সুললিত গদ্যে পরের দিন পাঠককে পড়তে বাধ্য করো। এটাকে সাংবাদিকতা বলে না। এই একই কথা গুরুমারা বিদ্যে আমি আমার পরবর্তী প্রজন্মে যারা আমার সঙ্গে কাজ করেছে তাদের অনেককে বলার চেষ্টা করেছি। অভিকবাবু একসময় বলেছিলেন যে তিনি জার্নালিজম থেকে বিটটাই তুলে দেবেন, অর্থাৎ রাইটার্স, লালবাজার, কর্পোরেশন, বিভিন্ন পলিটিক্যাল অফিস, এই যে এখানে ঘুরপাক খায় সাংবাদিকরা, তিনি বলেছেন এইসব কোথাও আলাদা করে চিহ্নিত করা থাকবে না যে এ পলিটিক্যাল রিপোর্টার, এ রাইটার্স রিপোর্টার, এ কর্পোরেশন রিপোর্টার। যদি দম থাকে তাহলে বাজারে বেরিয়ে যেটা প্রকৃত অর্থে খবর, ইংরেজিতে যেটাকে আমরা স্টোরি বলি, সেটাকে খুঁজে বার করে আনতে হবে। অবশ্যই তার এই ফতোয়া তিনি কার্যকর করেননি। করলে আনন্দবাজার পত্রিকায় কর্মরত সব রিপোর্টারকে 3-7 পরেই হাতে ভিক্ষার পাত্র নিয়ে ফুটপাতে বসে পড়তে হতো। কিন্তু এটা তো ঠিক রসিকতার প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা তাভলিন তুলেছেন সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো, মিডিয়া যদি আসল ইস্যুগুলিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এবং সেটাই সাংবাদিকতার বহমান ধারা হয়ে দাঁড়ায়, তাহলে শাসককে অ্যাকাউন্টেবল করার ক্ষেত্রে মিডিয়ার আর কি ভূমিকা অবশিষ্ট থাকে? এবং সেই ইস্যুগুলো কি, তার মতো করে তিনি কয়েকটা চিহ্নিত করেছেন। এবং পলিটিক্যাল জার্নালিজমকেই শুধু তিনি যে একটা অধঃপাতে গেছে তার কথা বলছেন না, তিনি যেটা বলছেন সেটা হচ্ছে দ্য রিয়েল ইস্যুস হুইচ অ্যাফেক্ট হিউম্যান লাইফ, মানে আমাদেরকে, যেমন স্বাস্থ্য ব্যবস্থা, যেমন শিক্ষা, যেমন আজকের এই হরিবল ক্লাইমেট কন্ডিশন, দিল্লিতে লোকে শ্বাস নিতে পারছে না, কলকাতায় বিষ বাষ্প ছাড়া আমরা আর কিছু নিতে পারি না, ইত্যাদি মানুষকে যা প্রভাবিত করে বা যে সমস্যাগুলোর কথা অ্যাকচুয়ালি আলোচনা হওয়া উচিত, সেগুলো নিয়ে কারুর কোনো মাথা ব্যথাই নেই। তাভলিন আক্ষেপ করছেন যে এমনটা কিন্তু মোটেই অতীতে ছিল না। অতীতে আমরা খবরের কাগজের পাতায়
বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তদন্তমূলক প্রতিবেদন পড়েছি এবং এমনকি টেলিভিশন শোতেও অনেক ওয়েল ইনফর্মড ডিবেট শোনার সৌভাগ্যও আমাদের হয়েছে। সেই সুদিন থেকে আমাদের আজকের এই দুর্দিনে অধঃপতনটা কেন হলো সেই প্রশ্নে তবলিং যাননি। তবে কি কি বিষয় হলো তা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি নিজের ব্যক্তিগত একটি সাম্প্রতিক অভিজ্ঞতার কথা লিখেছেন। বলেছেন তার পারিবারিক কোনো মেডিকেল এমার্জেন্সিতে সম্প্রতি তাকে মুম্বাইয়ের হাসপাতালগুলোতে দৌড়দৌড়ি করতে হয়েছিল এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে কোনো ডাক্তারের অপ্রতুলতা এত চরম সীমায় পৌঁছেছে যে কোনো ডাক্তার কোনো রোগীর প্রতি প্রয়োজনীয় সময়ের 1/10 দিতে পারছেন না। অর্থাৎ তাকে এক রোগী থেকে আরেক রোগী থেকে আরেক রোগীতে দৌড়ে বেড়াতে হচ্ছে। দোষটা ডাক্তারদের নয়, দোষটা ডিমান্ড সাপ্লাইয়ের। অর্থাৎ হাসপাতালগুলোর যে পরিমাণ ডাক্তারের প্রয়োজন তার 1/10 দিয়েই কাজ চলছে। ফলে ভুক্তভোগী হচ্ছে যারা রোগী তারা। কিন্তু এই অপ্রতুলতা কেন ভারতবর্ষের মতো দেশে এত কম সংখ্যক ডাক্তার প্রয়োজনের তুলনায় বছরের পর বছর বেরোবে? এই যে একটা মৌলিক প্রশ্ন যার সঙ্গে আমাদের সকলের জীবনযাত্রা জড়িয়ে আছে, তা নিয়ে আপনারা কি কখনো কলকাতায় অথবা দিল্লিতে অথবা মুম্বাইতে খুব বিশ্লেষণাত্মক বা তদন্তমূলক প্রতিবেদন কখনো পড়ে থাকেন? নিশ্চয়ই নয়। এখন প্রশ্ন হলো, আমাদের যারা শাসন করেন বা পলিটিক্যাল লিডার, তাদের কাছ থেকে যদি জবাবদিহি আদায় করতে হয় তাহলে আমাদের এই ইস্যুগুলোর উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের জানতে হবে কেন একেবারে শেষ মুহূর্তে পরীক্ষার বানচাল হয়ে যাওয়ায় বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় নামে প্রতিবাদ জানাতে। আমাদের এই ইমপ্রেশনেবল এজে তাদের কেন সর্বদা হতাশা না হলে দুর্নীতির মুখোমুখি হয়ে জীবন সংগ্রামে লিপ্ত হতে হয়? আমাদের দেশের হায়ার এডুকেশন বা উচ্চতর শিক্ষা আজকে এত করুণ দশা হলো কেন যে এই ব্যবস্থার মধ্যে থেকে একজন সিভিক সার্ভেন্ট বা একজন ইঞ্জিনিয়ার বা একজন ডাক্তার যদি সে টাকা দিতে না পারে এবং সেটা প্রচুর টাকা, তাহলে বেরোতে পারে না কেন? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অত্যন্ত স্বাভাবিক। তারপরে তিনি বলছেন আমাদের দেশের প্রতিটি শহর হচ্ছে আসলে হেল হোল, নরকের কূপ, যেখানে in which something as vital as being able to breathe clean air is a right that has been taken away by bad governance and corrupt politicians. Something as fundamental to urban living as affordable housing has seen almost no investment, forcing most people in our metropolises to live in conditions that would be considered too degraded for animals in other countries. এ তো গেল বড় শহরের।
তাভলিন বলছেন, দেখুন, ফিল্থ অ্যান্ড পভার্টি হ্যাভ লিটল টু ডু উইথ ইচ আদার। কোথাও দারিদ্র খুব বেশি আছে বলেই সেই জায়গাটা নোংরা হবে, এই দুটোর মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক আপনি চেষ্টা করেও স্থাপন করতে পারবেন না। ভারতবর্ষের চাইতেও দরিদ্র বহু দেশ পৃথিবীতে আছে, কিন্তু তারা তাদের নাগরিকদের জন্য ভারতবর্ষের তুলনায় অনেক বেশি হাইজেনিক এবং স্বাস্থ্যকর আবহাওয়া দিতে সক্ষম হয়েছে। এটা এই একটি ব্যাপারে আমরা ব্যর্থ হলাম কেন? Why does India offer so little hope that even millionaires seem to be living in robes? কি দুরবস্থা হলো আজকের ভারতবর্ষের, যেমন কি ধনকুবেররাও আর স্বদেশে থাকতে চাইছেন না। তারা দলে দলে যে যেভাবে পারেন, যেখানে পারেন সেই দেশে দেশান্তরী হচ্ছেন। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই কিন্তু আসল প্রশ্ন, এবং তাভলিনের মতো আমিও বিশ্বাস করি যে এই প্রশ্নগুলোর সমাধান খোঁজা এবং এই প্রশ্নগুলো বারে বারে তুলে শাসককে এবং রাজনীতিবিদদের জেরবার করে দেওয়াটাই হচ্ছে সাংবাদিকদের কাজ। তিনি এখানে একটা তথ্য দিয়েছেন যেটা পড়ে আমারই বিড়মি খাওয়ার জোগাড়। তাভলিন লিখছেন যে গত বছর ভারতবর্ষ থেকে 4,300 জন মিলিয়নেয়ার দেশান্তরী হয়েছেন। এবছর সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 5,100। তার মানে 2 বছরে, মাত্র 2 বছরে প্রায় 10,000 জন ধনীতম ব্যক্তিদের মনে হয়নি যে এই দেশ আর বাসের যোগ্য। তার মতে এর চেয়ে দুঃখের এবং এর চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে। কিন্তু এইসব ঘটনা নিয়ে পারতপক্ষে দেখবেন সংবাদপত্রে কোনো খবর বেরোয় না। কোথাও যদি ভুল করে বেরোও তাহলে ভিতরের পাতায় একটা ছোট্ট খবর হিসেবে সেটা বের হবে, যা দৃশ্যমানই হবে না। কেউ চেষ্টা করবে না জানতে যে এত হাজারে হাজারে আমাদের বড় লোকেরা ভারতবর্ষকে হঠাৎ বাসের অযোগ্য বলে ভাবতে শুরু করেছেন। কেন তারা চলে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, গিয়ে কোথায় যাচ্ছেন, কোনো প্রশ্নের কোনো উত্তর জানার কোনো আগ্রহ আমাদের সাংবাদিকদের আর নেই। যখন আমাদের কাছে খবর আসে যে গুজরাটের একজন যুবক আমেরিকার সীমানায় বরফে একেবারে কি বলবো ঠান্ডা সইতে না পেরে সেখানেই মারা গিয়েছে, তখনও আমাদের বিবেক জাগ্রত হয় না। আমরা এটাকে একটা অকিঞ্চিতকর ঘটনা হিসেবে মনে করে ভিতরের পাতায় 1-2 প্যারাগ্রাফ লিখে আমাদের দায় সারি। যখন দিল্লি প্রতি শীতে গ্যাস চেম্বারে পরিণত হয়, তখন বড়জোর কয়েকটি গুরুগম্ভীর সম্পাদকীয় লেখা হয় বিবিধ সংবাদপত্রে, তার বেশি কিছুই নয়। কিন্তু যখন এই বেলিজারেন্ট পলিটিশিয়ানস তারা খুব উত্তেজিত হয়ে একে অন্যকে গালাগাল দিতে শুরু করেন বা বড় বড় কথা বলতে শুরু করেন, তখন মনে হয় যেন সেটাই খবরওয়ালাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা কিন্তু ভারতীয় সাংবাদিকতার ঐতিহ্য নয়।
যে কথাটা তিনি বলছেন যে একটা সময় তো সত্যিই ছিল যখন অনেক রেসপন্সিবল, অনেক পিয়ার্সিং, অনেক ইনভেস্টিগেটিভ স্টোরি আমরা খবরের কাগজে, টেলিভিশনে দেখতে পেতাম। এখন আজকে যে পাই না, তার একটা খুব সহজ সরল ব্যাখ্যা আমরা বাজারে চালিয়ে দিয়েছি এবং লোকে সেটা বিশ্বাসও করছে। সেটা হচ্ছে আমাদের উপর পলিটিক্যাল এমন চাপ এবং মালিকদের কথায় উঠতে বসতে আমরা এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি যে স্বাধীন সাংবাদিকতা করার ক্ষেত্রটাই সংকুচিত হয়ে গেছে। কিছুটা হয়ে থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের ডাল ভাত, রুজি রোজগার, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নিয়ে স্টোরি করলে এবং স্টোরির মতো স্টোরি করলে সেটা ছাপতে কোনো মালিক বারণ করবে বা কোনো সরকারের হিম্মত থাকবে সেটাকে আটকে দেওয়ার? এর চাইতে ছেদ যুক্তি আর কিছু হতে পারে না। তার কারণ কি? তাভলিন অবশ্য খুব সুপারফিশিয়াল এই জিনিসটা বলেছেন। তিনি বলেছেন উই আর গিলটি অফ লেজি জার্নালিজম। অবশ্যই, আর যত বেশি করে করে মিডিয়া প্রলিফারেশন হচ্ছে তত বেশি করে সেই আলস্য আমাদের গ্রাস করছে। খবরের কাগজের ছেলেপিলেরা টেলিভিশন থেকে টুকছে, টেলিভিশনের ছেলেপিলেরা সোশ্যাল মিডিয়া থেকে টুকছে। এইভাবে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে যেখানে গতর খাটানো, বুদ্ধি খাটানো, পরিশ্রম করা, কোনটা স্টোরি আর কোনটা স্টোরি নয় তার মধ্যে ডিসক্রিমিনেট করতে পারা, এই চেতনা, এই ভাবনাই আমরা হারিয়ে ফেলেছি। সেই কারণেই দেখবেন আমরা যতটা বাবুল সুপ্রিয় বনাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বচসা নিয়ে সময় এবং স্পেস ব্যবহার করি, পশ্চিমবঙ্গের প্রায় উঠতে বসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আদৌ করি না। হাইকোর্ট কোনো দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করলে সেই খবরটুকু করি এবং সেটাকে সেন্সেশনালাইজ করি, কিন্তু বোঝারই চেষ্টা করি না যে এই অবস্থায় হলো কেন। যেমন আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য নিয়ে কার্যত কোনো সেভাবে অন্তর্তদন্তমূলক প্রতিবেদন প্রকাশই করি না। আমরা জানি এই সুপার স্পেশালিটি নামক একটি গুরুগম্ভীর ডেসক্রিপশনের ভিতরে ক্ষুদিত পাষাণগুলো আর্তনাদ করছে, আমরা দেখেও দেখি না। আমরা জানি পশ্চিমবঙ্গের বহু বিশ্ববিদ্যালয় আদতে প্রাইমারি স্কুলের পরিকাঠামো নিয়ে কাজ করে। যেমন ধরুন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় একটা বিএড কলেজের দুটো ঘর নিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলছে। এটা আপনি আমি কেউ কখনো কোনো দুঃস্বপ্নে ভেবেছিলাম? অথচ এটাই নাকি হকিকত। রায়গঞ্জের যা ছবি, বালুরঘাটের ছবিও তাই, আলিপুরদুয়ারের ছবিও তাই, ভগবান জানে। অথচ এই রাজনীতিবিদ বা শাসকরা তারা বুক বাজিয়ে দাবি করবেন যে আমরা ক্ষমতায় যখন এসেছিলাম তখন এক্স নাম্বার অফ ইউনিভার্সিটিস ছিল, সেটা বাড়িয়ে আমরা এত করে দিয়েছি। আরে বাড়াতে বলেছিল কে? বাড়িয়ে লাভ হলো কার? রাজনৈতিক কিছু ফায়দা তোলা ছাড়া এর দ্বারা আমাদের ছেলেপিলেদের কোনো লাভ হলো কি? এ প্রশ্নে কারুর কোনো রুচি নেই। সবচেয়ে বড় কথা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রেলিভেন্ট, সেটা হলো আমরা সবাই লিখে দিই যে লক্ষ্মীর ভাণ্ডার যতদিন আছে, দুধের গাই যতদিন আছে, ততদিন এই কম্বিনেশনকে হারানো কোনো বিরোধী দলের পক্ষে অসম্ভব। আমরা কখনো গতর খাটিয়ে বা বুদ্ধি খাটিয়ে
বোঝার প্রয়োজন বোধ করি না যে এই লক্ষ্মীর ভাণ্ডার করতে গিয়ে বা বাংলা আবাস যোজনা করতে গিয়ে আসলে কত ভয়াবহ অশুভ অলক্ষ্মীকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছি। আজকেই পশ্চিমবঙ্গে যে শিশু ভূমিষ্ঠ হয় তার মাথার উপরে 70-80 হাজার টাকার ঋণ আছে। এই সরকার যখন চলে যাবে তখন সেই ঋণের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে আমি বলতে পারি না, কিন্তু সেই ঋণ চুকাবার দায় আজকের সরকারের থাকবে না, থাকবে ভবিষ্যৎ প্রজন্মের যারা ক্ষমতায় আসবে তাদের উপর। তার মানে একটা রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে শুধু ঋণ 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 করে ভোটের সময় গরিব গুরুর ভোট কেনার জন্য যে প্রবণতা আমরা পশ্চিমবঙ্গে এখন প্রায় এন্ডেমিক হয়ে গেছে দেখছি, তার তত্ত্ব তালাশ করার মতো ইচ্ছা বা ক্ষমতা বা সদিচ্ছা কোনোটাই আজকে আমাদের নেই। তার ফলে সাংবাদিকতা দিনে দিনে মানুষের কাছ থেকে ক্রমশ সরে যাচ্ছে শুধু তাদের বিশ্বাসযোগ্যতার অভাবের জন্য নয়, তাদের পরিশ্রমের অভাবের জন্য, তাদের কোনটা খবর আর কোনটা খবর নয় সেটা বুঝতে পারার ব্যর্থতার জন্য, এবং গতর খাটিয়ে পায়ে হেঁটে মানুষের সঙ্গে কথা বলায় প্রশ্নে একটা দুর্বোধ্য অপারগতার কারণে। আমি এই বিষয়টা নিয়ে বাংলার ক্ষেত্রে কোন কোন ইস্যু সত্যিই আমাদের আলোচনা করা উচিত কলকাতায় ফিরে ঠিক করেছি আমার মতো করে সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এটা একা আমার কম্য নয়, এটা এমন একটা কাজ যে কাজে সবাইকে সবকিছু ভুলে হাত মেলাতে হবে, অন্যথায় আমরা শুধু অন্ধকার থেকে আরো গভীর অন্ধকারে তলিয়ে যাব আর পলিটিশিয়ানদের আকচি নিয়ে ভাববো যে বিরাট জগৎ জয় করে নিলাম। ভালো থাকবেন, নমস্কার।